ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত এক পাহাড়, যেটি তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরবান লেজেন্ড এবং রহস্যময় ঘটনাগুলোর জন্যও পরিচিত। সেই পাহাড়ে হাইকিং করার উদ্দেশ্যে কিছু বন্ধু বান্ধবীরা গিয়েছিল, আর যাত্রাপথে তাদের সাথে ঘটেছিল ভয়ানক লোমহর্ষক সব ঘটনা। তারপর কি হয়েছিল তাদের সাথে? পাহাড়ের রহস্যময় সেই যাত্রার ঘটনাটি সত্য, এবং সেখানে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন কেঁদে কেঁদে একটা পডকাস্টে এসে তার ঘটনা শেয়ার করেছিল। রহস্যময় ভৌতিক পাহাড় আর কালো জাদু নিয়ে সত্য এই ঘটনাটি হান্টিং অফ মাউন্টেন গেট মুভিতে তুলে ধরা হয়েছে, যা শুনলে আপনি ভয়ের সাথে সাথে অনেকটা ইমোশনালও হয়ে যাবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক রহস্যময় সেই পাহাড়টিতে, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা দুই মেয়ে বান্ধবীকে দেখতে পাই, মায়া আর ইতা। তারা দুজন বেস্ট ফ্রেন্ড। তারা তাদের বন্ধুত্বময় জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছিল। স্কুলের ছুটি চলছিল, তাই শুয়ে শুয়ে তারা দুইজন কোথায় যাওয়া যায় এই ছুটিতে সেই চিন্তা করছিল। মায়া এখানে তাদের এক রিলেটিভদের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে, কিন্তু ইতা বলছিল সেখানে যেতে তার ফ্যামিলি তাকে পারমিশন দেবে না। আসলে ইতার নাক থেকে মাঝে মধ্যেই রক্ত বের হয়, যার কারণে তার ফ্যামিলির সবাই অনেক চিন্তিত। মায়ার তখন সেখানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে ইতাদের ওয়াশরুমে যেতেই চাইছিল না। ইতা এই বিষয়টা লক্ষ্য করে মায়াকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি আমাদের বাথরুমে কিছু দেখতে পাও? সেখানে মায়া কোনো কিছু লুকিয়ে মাথা নেড়ে বলছিল, না, দেখতে পাই না। ইতার বাড়ি থেকে যখন বিদায় নিবে জুতো পড়ছিল মায়া, তখন সে ইতার পেছনে একটা ভয়ঙ্কর অভয়াব দেখতে পায়, যেটা আবার ইতা দেখতে পারছিল না। ইতা মায়ার কাছে আবারও জিজ্ঞেস করে, তুমি কি দেখে ভয় পাচ্ছ? কিন্তু আমরা দেখতে পারছিলাম এখানেও মায়া মিথ্যা বলে যে সে কিছুই দেখেনি। আমরা দেখতে পারছিলাম তাদের দুই বান্ধবীর মধ্যে যতটা না পর্যন্ত ভালো সম্পর্ক, তার থেকে ভালো সম্পর্ক তাদের দুই পরিবারের মধ্যেও ছিল। এদিকে আমরা দেখতে পারছিলাম মায়ার বাড়িতে সন্ধ্যার সময় তার ভাইয়ের বন্ধুরা এসেছিল। তার ভাইয়ের নাম ইন্দ্রা, আর বন্ধুদের নাম হচ্ছে ইয়াকুব, আকরি, ইয়াদি আর আলী। সেখানে বন্ধু বান্ধবীরা মিলে একটা প্ল্যানিং করছিল যে তারা পাহাড়ে হাইকিং করতে যাবে। সেখানে তাদের কথা শুনে মায়া বলছিল সেও চায় তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তার ভাই ইন্দ্রা তাকে মানা করে দেয়, কেননা পাহাড়ে ওঠার জন্য অনেক শারীরিক শক্তির প্রয়োজন, আর এতগুলো ছেলের ভেতরে মেয়েদের যাওয়া একদমই ঠিক হবে না। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, মায়া এমন এক বিশেষ ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছে, যেটা হচ্ছে সে আশেপাশের সব শয়তান বা জিনকে দেখতে পারে, যেটা অন্য কেউ পারে না। এটা নিয়েও সেখানে কথা হচ্ছিল যে তুমি তো অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাও, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, নয়তো তোমার সাথে সাথে আমরাও ভয় পেয়ে যাব। মায়া সেখানে বলছিল, আমি যদি কিছু দেখেও তাহলেও তোমাদেরকে কিছুই বলবো না, যেন তোমরা ভয় না পাও। যে কারণে তারা রাজি হয় তাদেরকে নিয়ে যেতে। মায়া তখন তার বান্ধবী ইতাকে কল করে আর বিষয়টা জানায়। ইতাও খুব খুশি হয় এই বিষয়টা শুনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ইতা তার চুলে হাত দিতেই তার চুলগুলি খসে পড়ে যাচ্ছিল, হাতে চলে আসছিল, যা মোটেও স্বাভাবিক লক্ষণ নয়। যেহেতু ইতার শারীরিক অবস্থা ভালো না, তাই মায়া পরের দিন ইতার বাবার কাছে ইতাকে পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, আর ইতার বাবা পারমিশনও দিয়ে দেয়। তারা খুবই খুশি হয়ে যায়। মায়া যখনই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন সে আবারও ইতার পেছনে সেই ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারে, কিন্তু এটাও সে ইতাকে বলে না। আমরা দেখতে পারছিলাম সবাই রেডি হয়ে গিয়েছে পাহাড়ে যাওয়ার জন্য। তারা সবাই ইতাকে নিতে আসলে ইতার মা সবাইকে বলে যে তোমরা তো জানোই ইতা শারীরিকভাবে একটু সমস্যায় রয়েছে, তাই তার একটু খেয়াল রেখো সবাই। আমরা দেখতে পারি তারা দুই বান্ধবী খুবই খুশি ছিল, কেননা এই প্রথমবার তারা পাহাড়ে হাইকিং করতে যাবে। আমরা দেখতে পাই তারা সবাই মিলে একটা ভ্যানে করে পাহাড়ের কাছাকাছি চলে যায়। সেখান থেকেই তাদের হাইকিং শুরু। কিন্তু সেখানে হঠাৎ ইতার পেট ব্যথা করছিল, কিন্তু তাও সে বলছিল আমি ঠিক আছি, যেতে পারবো। সেখানেই তাদের রাত হয়ে যাওয়ার কারণে তারা ঠিক করে কালকে সকালে তারা পাহাড়ে ওঠার ট্রাই করবে। আজ রাতে তারা এখানেই একটা বাড়িতে আশ্রয় নেয়। আমরা দেখতে পাচ্ছিলাম যখন রাত ঠিক 4টা, তখন ইটার পেট আবারও ব্যথা করতে শুরু করে। তার সাথে সাথে মায়াও জেগে যায়। মায়াকে ইতা বলে তার পিরিয়ড শুরু হয়েছে হয়তো, এই জন্য তার ব্যথা হচ্ছে। মায়া তখন বলছিল, দেখো আমার মনে হচ্ছে তোমার এই অবস্থায় পাহাড়ে ওঠা ঠিক হবে না, তুমি বাড়িতে চলে যাও। কিন্তু ইতা এটা মানছিল না। সেখানে বাথরুমে যায় সে, আর তার ব্যবহৃত কাপড়টা ধুয়ে একটা পলিথিনে
সেটা বেঁধে রাখে। তখনই আমরা দেখতে পাচ্ছিলাম একটা ভয়ঙ্কর হাত তার হাত থেকে সেই ব্যাগটা নিয়ে নেয়, আর সে উপরে চাইতেই তা প্রথমবারের মতো ভয়ঙ্কর সেই শয়তানকে দেখতে পারে। আর সে একটা চিৎকার দেয়। তার চিৎকার শুনে সবাই বাথরুমের কাছে চলে যায়। বাথরুমের দরজাটা খোলার পর তারা ইতাকে দেখতে পারে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে। সবাই তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছিল না। সেই বাড়ির এক মহিলা তখন একটা শরবত বানিয়ে দেয় ইতাকে। সেটা দিতেই এক টানে সেটা খেয়ে ফেলে ইতা। দেখে বোঝাই যাচ্ছিল সে খুবই ভয় পেয়ে আছে। তখন সে বলে, আমি বাথরুমের ভেতর অনেক ভয়ানক একটা শয়তানকে দেখেছি, যেটা আমার পেছনেই দাঁড়িয়েছিল। এটা শুনে মায়া বুঝতে পারে যে সে এতদিন যে শয়তানকে ইতার পেছনে দেখতো, এটাই আজ দেখতে পেয়েছে হয়তো ইতা। যাই হোক, এটা নিয়ে সবার মধ্যেই কথা হচ্ছিল যে ইতা আর মায়াকে নিয়ে আসাটা একদমই উচিত হয়নি, তাদের ফিরে যাওয়া দরকার। এরপরে আমরা দেখতে পারি তারা পাহাড়ে উঠতে শুরু করে। এর পরের দিন পাহাড়ের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা কিছুটা ক্লান্ত হয়ে গেলে একটা জায়গায় বসে আর সেখানে বিশ্রাম নেয়। কিন্তু মায়া সেখানে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। সে ভাবছিল এটা হয়তো মানুষ না, কিন্তু সবাই আসলে এটাকে দেখতে পারছিল। আসলে এটা মানুষই ছিল। যেখানে এটা নিয়ে সবাই মজা করছিল যে তুমি ভেবেছো এটা মানুষ না, তাই না? যাই হোক, সবাই সেখানে মূল পাহাড়ে ওঠার আগে দোয়া পড়ে নেয় আর ঠিক করে নেয় কাউকে ছেড়ে কেউ আলাদা হবে না, কারণ লোকমুখে শোনা যায় এই পাহাড়টা নাকি অনেক বিপজ্জনক। এদিকে বাড়িতেই তার মা ডাস্টবিনে কিছু চুল পায় আর একটা কাপড় পায় যেটাতে রক্ত লেগেছিল। এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এসব সেই তার বাবাকে গিয়ে দেখায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম তার বাবা বলছিল এসব কিছুই না, হয়তো হাত কেটে গিয়েছিল চুল কাটতে গিয়ে, তাই এমন হতেই পারে। যাই হোক, ওইদিকে তারা যখন পাহাড়ে উঠছিল তখন ইতার কানে অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল আর বারবার সে থেমে যাচ্ছিল। মনে হচ্ছিল সে কোনো একটা ভ্রমে চলে গিয়েছে। মায়া তখন তার কানে জোরে শব্দ করলে তার হুঁশ ফিরে আসে। পাহাড়ের ভেতরে অনেকটা যাওয়ার পর তারা একটা জায়গায় বসে, কারণ তাদের অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল। তারা খাচ্ছিল। ঠিক তখনই কাউকে কিছু না বলে ইতা একা একা সামনে থাকা একটা পাহাড়ি ঝিলের সামনে চলে যায় আর সেখানে তার নোংরা হওয়া কাপড়টা যেটা পলিথিনে ছিল সেটা পানিতে ফেলে দেয়। যা করাটা মোটেও উচিত হয়নি। মায়া তাকে আনতে গেলে পেছন থেকে ডাক দিতেই সেটা যখন তার দিকে ফিরে সে অনেক ভয় পেয়ে যায়, কেননা ইতাকে কিছু একটা পজেস করে ফেলেছিল। সেটা ছিল একটা বৃদ্ধা জিন। সেটা মায়ার গলা টিপে ধরেছিল আর বলছিল তোমরা তাকে রাগিয়ে দিয়েছো, এটা মোটেও তোমাদের উচিত হয়নি। মায়া তখন সেই জিল থেকে একটা লম্বা মহিলার অবয়বকে উঠতে দেখতে পায়, যার চুল ছিল মাথা থেকে একদম নিচে পর্যন্ত। তখন সেখানে সবাই চলে আসে আর ইতাকে মায়ার থেকে কোনো রকমে সরায়। ইতা যখন স্বাভাবিক হয় সবাই ভাবছিল তারা কি যাত্রা এখানেই থামিয়ে দিবে নাকি, কারণ তাদের সাথে ধীরে ধীরে খারাপ কিছুই ঘটছে। মায়া যখন ইতাকে বলে তোমার ভেতরে কি হয়েছিল, তুমি এমন করছিলে কেন, তোমার ভেতরে হয়তো কিছু ঢুকেছিল, ইতা এটা বিশ্বাস করছিল না। সে বলে আরে তেমন কিছুই না। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল যখন তার কিছুই হয়নি। তারপর আমরা দেখতে পাই আবারও তাদের যাত্রা শুরু হয়, কিন্তু হঠাৎ করে তারা শুনতে থাকে একটা বাচ্চার কান্নার আওয়াজ, যেটা তারা সবাই শুনতে পাচ্ছিল আর খুবই ভয় পাচ্ছিল। কিছুটা সামনে যেতেই মায়া দেখতে পারে একটা লোকের আত্মা, যেটা বারবার মায়াকে বলছিল ইতাকে নিয়ে বাড়ি চলে যেতে, সামনে আর না এগোতে। সবাই অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল, যে আওয়াজটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এত তীক্ষ্ণ আওয়াজ তারা আগে কখনো শুনেনি। সবাই বলা বলি করছিল এগুলো হচ্ছে শুধুমাত্রই তার এখানে আসার কারণে, কিন্তু সেখানে থাকা আলী বলছিল এসব কিছুই না, আমরা আগেও শুনেছি এই পাহাড়ের সমস্যা রয়েছে। আসলে বন্ধুরা মনে মনে অনেকটা পছন্দ করতো তাকে আলী। যাই হোক, তারা যখন আবারও চলা শুরু করে আমরা দেখতে পারছিলাম ইতার শরীর ছটফট করতে শুরু করে হঠাৎ করেই। তখনই তার ভেতরে একটা জিন ভর করে, চোখ হয়ে যায় একদম ভিন্ন, যেটা সবার উদ্দেশ্যে বলছিল ইতা যেন এই পাহাড় থেকে যত দ্রুত সম্ভব চলে যায়, কারণ তার কারণে পাহাড় অপবিত্র হয়ে যাচ্ছে। ওদিকে বাড়ির মধ্যেই তার মা ডিম রান্না করার সময় হঠাৎ ডিমগুলো পড়ে গিয়ে ভেঙে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ডিমগুলো নষ্ট ছিল আর ভেতর থেকে মাংসের পিণ্ড বের হয়ে আসছিল। এদিকে পাহাড়ে ইন্দ্রা তার বোনকে বলছিল তুমি তাকে নিয়ে বাড়িতে চলে যাও, এখানে আসলে তোমাদের আসা উচিতই হয়নি। তখন আমরা দেখতে পারি তার ভেতর আরেকটা ভিন্ন শয়তান চলে আসে আর বলছিল এই জায়গা আমার, আমি এখান থেকে যাব না। এটা বলে সে সামনে এগোতে থাকে। তারা সবাই তার পেছনে যেতে থাকে, কিন্তু আজব বিষয় হচ্ছে তাদের সামনে থেকে হঠাৎ করেই ইতা গায়েব হয়ে যায়। তারা খুঁজতে শুরু করে ইতাকে,
মায়া একটা বৃদ্ধ শয়তানকেও সেখানে দেখতে পাচ্ছিল, যেটা চিল্লিয়ে চিল্লিয়ে তাদেরকে এখান থেকে যেতে বলছিল। যেহেতু এটাকে অন্য কেউ দেখতে পারছিল না, মায়া সেখানে সবাইকে অ্যালার্ট করে দেয় আর বলে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও। তারা যখন পালিয়ে আরো সামনে যায়, দেখতে পারে একটা জায়গার মধ্যে বসে রয়েছে ইতা। মায়া তার সামনে যেতেই আজব ভাবে ইতা ইমোশনাল কথাবার্তা বলছিল। সে বলছিল, একবার যদি আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই তাহলে সারা জীবনের জন্য আমি তোমাকে মিস করব মায়া, হয়তো আমি আর থাকবো না। এটা বলার পর তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। হয়তো বন্ধুরা আপনারা এখনো ঘটনার কিছুই বুঝতে পারছেন না, কিন্তু ঘটনার শেষে যে টুইস্ট সেখানেই সবকিছু রিভিল করা হবে, তাই ধৈর্য সহকারে দেখুন। আমরা দেখতে পারি তারা আবারও হাঁটতে শুরু করে সামনের দিকে, কেননা ভালো একটা জায়গা দেখে তাদের ক্যাম্প করতে হবে। এদিকে রাত হয়ে যায়, তারা একটা ভালো জায়গা দেখে তাঁবু খাটায়। সেখানে তাদের সাথে ভালোভাবেই কথা বলছিল ইতা, কিন্তু হঠাৎ করে তার শরীর আবারও ছটফট করতে শুরু করে। আর আমরা দেখতে পারছিলাম সেখানে থাকা ছেলেগুলো এবার নারাজ হয়ে যায় এটাতে, কারণ বিষয়টা বারবার ঘটছিল। তারা সবাই মিলে ইতার ব্যাগ চেক করতে শুরু করে। তাদের মনে হচ্ছিল ইতা এই ব্যাগে করে এমন কিছু হয়তো নিয়ে এসেছে যেটা এই পাহাড়ের জিনগুলো একদমই সহ্য করতে পারছে না। তারা কারো কাছে সাহায্য চাইবে সেখানে সেই সুযোগটাও ছিল না। আমরা দেখতে পাই আরো কিছু লোক এসেছিল পাহাড়ে হাইকিং এ, তারা পাশেই তাঁবু খাটিয়েছিল। তারা বন্ধু বান্ধব সবাই সেখানে সাহায্যের জন্য যায়, কিন্তু সেখানে থাকা লোকটি বলছিল, আরে এইসব কিছুই না, মেয়েরা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করেই থাকে। এই কথা শোনার পর দুই দলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তখনই সেখানে একটা অচেনা লোক আসে। সে বলে, এখানে তোমরা ঝগড়া লড়াই শুরু করো না, কেননা কারো যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে এখানে সাহায্য চাওয়ার মতো কোনো জায়গাও নেই। সেই লোকটি তখন ইতার কাছে যায়। সেখানে পাশেই বসেছিল মায়া। তারা দেখতে পারছিল এবার ইতার প্রাইভেট পার্ট থেকে রক্ত পর্যন্ত বের হচ্ছিল, অবস্থা গুরুতর। সেই মুহূর্তে তারা বুঝতে পারে এই মুহূর্তে শুধুমাত্র সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করতে পারে। তাই মায়া আর তার ভাই তারা দুজন মিলেই ইতার কানের মধ্যে সূরা পড়তে শুরু করে। এদিকে আমরা ইতার বাড়িতে দেখতে পারি তার মাও নামাজ পড়ে তাসবিহ জপছিল। তখন সে শুনতে পারে যেন বাড়ির ছাদে কেউ হেঁটে যাচ্ছে আর অদ্ভুত আওয়াজ হচ্ছে। আর এদিকে ইতার কানে সূরা পড়ার কারণে তার ভেতরে থাকা শয়তানটা অনেক ছটফট করছিল, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। চোখ মুখ হয়ে গিয়েছিল অদ্ভুত ভয়ানক। এটা দেখে সবাই ভয় পাচ্ছিল। সূরা তেলাওয়াত শেষ হলে মোটামুটি ঠিক হয়ে যায় ইতা। এদিকে আবারও আমরা বাড়িতে দেখতে পারছিলাম ইতার মা তার বাবাকে গিয়ে এই সব ঘটনা বলছিল যে বাড়িতে অদ্ভুত শব্দ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পারছিলাম ইতার বাবা বলছিল এসব কিছুই না, কোনো বিড়াল টেরাল হবে হয়তো, ভয় না পেতে। কিন্তু এইখানেই তার বাবাকে রহস্যজনকই মনে হচ্ছিল। এদিকে পাহাড়ে অনেক রাত হয়ে গিয়েছে আর বেশি কিছু করার নেই, তাই সেই লোকটি তাদেরকে বলে যে তোমরা ভয় পেও না, আজকে রাতটা কোনোভাবে কাটাও, সব ঠিক হয়ে যাবে। তারা তখন সবাই গিয়ে তাঁবুতে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পারছিলাম রাতে ঘুমের মধ্যে মায়ের স্বপ্নে আসে একটা জিন, যেটা বলছিল তোমাদেরকে অনেকবার বলা হয়েছে ইতাকে এখান থেকে নিয়ে যাওয়ার, তোমরা যাওনি, এর পরিণাম অনেক খারাপ হবে। তখনই স্বপ্নটি দেখে মায়ের ঘুম ভেঙে যায়। তার খুবই খারাপ লাগছিল, ভয়ও হচ্ছিল। সে তাঁবুর বাহিরে এসে দেখতে পারে ইতার সামনেই বসে রয়েছে আজব ভাবে কারো সাথে কথা বলছে। মায়া তার সামনে যেতেই ইতা তার দিকে ঘুরতেই সে দেখতে পারে ভেতরে রয়েছে তার একটা শয়তান এবং তাকে পজেস করেছে। কোনোভাবেই সেই শয়তানকে তার ভেতর থেকে বের করা যাচ্ছিল না। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, আপনারা খেয়াল করেছেন ইতাকে কিন্তু এখানে দুইটা জিন পজেস করেছে, এক একটা এক এক রকম। একটার চোখ এরকম ভয়ানক আর একটার চোখ হচ্ছে লাল, যেটা কিনা ইতার সাথে আগে থেকেই রয়েছে, যেটা মায়াও দেখতে পেত। মায়া চেষ্টা করে ইতার হুঁশ ফিরিয়ে নিয়ে আসার, কিন্তু সেটা হচ্ছিল না। ভেতরে থাকা শয়তানটা বলছিল আমি কোনোভাবেই যাব না, সে আমার হয়ে গিয়েছে। ইতার পেছনে তখন সেই শয়তানকে পুরোপুরি দেখতে পারছিল মায়া। সে কি করবে বুঝতে পারছিল না। তখন সে ইতাকে মারতে শুরু করে, থাপড়াতে শুরু করে, যার কারণে হালকা জ্ঞান আসে ইতার। মায়া তখনই ইতাকে নিয়ে তাঁবুতে ফেরত আসে। পরের দিন সকাল, সবাই উঠার পর একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে কাল রাতে যে ব্যক্তিটা তাদেরকে সাহায্য করেছিল সেটা গায়েব এবং তাঁবুটাও গায়েব। তখন তারা বুঝতে পারে সেটা আসলে মানুষই ছিল না, যেটা জিন ছিল, কিন্তু তাদেরকে সাহায্য করছিল। এদিকে আমরা দেখতে পারি ইতা একটা পাথরের মধ্যে গিয়ে বসে। সেখানে মায়া যাওয়ার পরে সে অদ্ভুত ভাবে বলছিল এখানে আবারও তুমি আসবে, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। তুমি যদি আমাকে দেখতে পাও তাহলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। এসব ইমোশনাল কথাবার্তা বলছিল। এগুলো কথায় বেশি একটা কান না দিয়ে মায়া তাকে নিয়ে চলে আসে। আমরা দেখতে পারছিলাম তারা আর সামনে এগোয় না, সবাই বাড়িতে ফেরত আসে। ঘরের দরজা খুলতেই
ইতার মা দেখতে পারে ইতা চলে এসেছে, কিন্তু সে কোনো কথা বলছিল না। তাকে দেখে অদ্ভুত লাগছিল। সে কিছুই না বলে ঘরের ভেতরে প্রবেশ করে। এদিকে ইতার দাদি ইতার মাকে বলছিল ইতাকে আবার বাহিরে গিয়েছিল, সে যে পেছনের দরজা দিয়ে ঘরে আসলো। এটা শুনে ইতার মা আরো অবাক হয়ে যায়, কেননা ইতা তো ঘরের সামনে দিয়েই প্রবেশ করেছিল তার সামনে। তাহলে ইতার দাদি এসব কি বলছে? বন্ধুরা, বাড়িতে আসার পর থেকেই তার অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করে। তাকে আবারও সেই শয়তান পজেস করে। সব বন্ধুরা তখনই তাকে দেখতে আসছিল। সেখানে একটা কবিরাজও এসেছিল ইতাকে ঠিক করতে, কিন্তু পারছিল না। সেই কবিরাজের মুখে সেটা থুতু মেরেছিল সেই শয়তান। আর অদ্ভুত বিষয় হচ্ছে, নিজেই নিজের চুল ছিঁড়ে ফেলছিল আর হাতের নখ তুলে ফেলছিল। একটা বিভৎস অবস্থা। তাকে সবভাবেই শান্ত রাখার চেষ্টা করে অসফল হচ্ছিল সবাই। সর্বশেষে উপায় না পেয়ে ইতাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয়। আর ইতার এই অবস্থার জন্য ইতার বাবা ইন্দ্রা আর মায়াকে দোষারোপ করছিল। বলছিল, তোমরা যদি আমার মেয়েকে পাহাড়ে না নিয়ে যেতে তাহলে এই অবস্থা হতোই না। কিন্তু আসলে কি তাই বন্ধুরা? সমস্যা কি শুধু পাহাড় থেকে হয়েছে? তাই জানা যাবে একটু পরে। এদিকে আমরা দেখতে পারি ডাক্তার ইতার বাবাকে এসে বলছে ইতাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে, যেটা অনেক হাই ডোজের। একটু শান্ত করা হয়েছে তাকে, কিন্তু এতেও যদি কোনো কাজ না করে তাহলে আর কিছুই করার থাকবে না। এটা শুনে তারাও চিন্তিত হয়ে যায়। ইতার এই অবস্থার কারণে মায়েরও ভালো লাগছিল না। সেই তার সাথে দেখা করতে আসে। আমরা দেখতে পারছিলাম তারা দুই বান্ধবী অনেক কান্নাকাটি করছিল। ইতা বলছিল, তুই আমার থেকে কোনো সময় আলাদা হোস না। আমি যদি মারা যাই তাহলেও তুই আমার বেস্ট ফ্রেন্ড থাকবি তো? এটা বলে ইতা আর মায়া দুজনেই কান্নায় ভেঙে পড়ছিল। মায়া যখন ইতার মায়ের সাথে কথা বলছিল, তিনি বলছিল ইতার এই বিষয়ে সে অনেক কবিরাজের সাথে কথা বলেছে, কেউ কোনো উপায় বের করতে পারেনি। তবে একটা কবিরাজ তাকে বলেছে ইতা নাকি সেই পাহাড়ে এমন কিছু ফেলেছে যার কারণে সেই পাহাড়ে থাকা আরবান লেজেন্ড তারা অনেক নারাজ হয়ে গিয়েছে। অর্থাৎ সেই জিনেরা অনেক নারাজ হয়ে গিয়েছে ইতার উপর। কিন্তু সে সেখানে কি ফেলেছিল এটা কেউ বলতে পারছিল না। আর আমরা দেখতে পাচ্ছিলাম সময় যতই যাচ্ছে ইতার পেট ফুলতে শুরু করছিল। এদিকে রাতে মায়া তার ভাই ইন্দ্রার সাথে কথা বলছিল যে ইতা সেই পাহাড়ে কি এমন ফেলতে পারে। সে কি তার নোংরা কাপড় ফেলেছিল সেই ঝিলে, যার কারণে এমন হয়েছিল? ইন্দ্রা বলে, আমি তার ব্যাগ চেক করেছিলাম, তার নোংরা করা জিনিসটা আমি পলিথিনের ভেতরেই পেয়েছিলাম, সে সেটা ফেলেনি। তখনই তারা আরো চিন্তিত হয়ে যায়, তাহলে কি এমন ফেললো সে যার কারণে এত কিছু হচ্ছে? এদিকে যতই দিন যাচ্ছিল ইতার অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছিল। প্রতিদিন রাতে সেই শয়তান তাকে এসে টর্চার করত। আর আমরা দেখতে পারছিলাম তার মাথার সব চুলগুলো পড়ে যাচ্ছিল। যাই হোক, বন্ধু বান্ধবের চিন্তা হচ্ছিল ইতাকে নিয়ে, তাই তারা সবাই মিলে ইতার কাছে দেখা করতে আসে হাসপাতালে। কিন্তু তাদের সাথে কথা বলার সময় তাদের পেছনেও দেখতে পারছিল ইতা সেই শয়তানকে। এদিকে ইতার মা যখন হসপিটালে আসছিল তার মেয়েকে দেখার জন্য, সে দেখতে পারছিল একটা অচেনা লোক হসপিটালের সামনে ঘোরাফেরা করছে। অবশ্য এই লোকটিকে সে অনেকদিন আগেও লক্ষ্য করেছে। যেদিন থেকে ইতা এই হসপিটালে অ্যাডমিট হয়েছে সেই লোকটিও ঘোরাফেরা করছে এই হসপিটালের আশেপাশে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল সমস্যায়। কিন্তু একদিন হঠাৎ করে মায়ার বাড়িতেই তা চলে আসে। সে এসেই বলছিল, দেখ দোস্ত, আমি একদম সুস্থ হয়ে গেছি রে, আমি এসেছি তোর কাপড়টা ফেরত দিতে। মায়া তো এটা দেখে খুবই খুশি হয়ে যায়। সে বলে, এই কাপড়টা আমি তোকে সারা জীবনের জন্য দিয়ে দিলাম, তুই ভালো হয়ে গিয়েছিস, সেটাই অনেক আমার জন্য। মায়া যখন নিশ্চিন্ত, তখন হঠাৎ করে ইন্দ্রা এসে তাকে একটা খারাপ খবর শোনায় আর মায়াকে বলে হাসপাতালে যেতে। মায়া হসপিটালে যাওয়ার পর দেখতে পারে ডাক্তাররা অনেক চেষ্টা করছে ইতার দম ফেরানোর জন্য, কিন্তু কাজ হচ্ছিল না। সবাই খুবই ইমোশনাল হয়ে যায়, হয়তো ইতা চলে গিয়েছে সারা জীবনের জন্য ছেড়ে। কেউ মানতেই পারছিল না, কিন্তু আজব ভাবে ইতা মরার সময় তার মুখ থেকে রক্ত বের হয়। খুব ভয়ানক ভাবে তার মৃত্যু হয়। মায়া কাঁদছিল। মৃত্যুর সময় সে তার বেস্ট ফ্রেন্ডের দিকে চেয়ে একটা মুচকি হাসি দেয়। ইতা মারা গিয়েছে। সবাই যখন বসে কোরআন তেলাওয়াত করছিল, তখনই তার মা সেই লোককে আবার দেখতে পারে, যে লোকটা হসপিটালে আসতো ইতা বেঁচে থাকতে। তার সন্দেহ হয় হয়তো এই লোকটা কোনোভাবে ইতার মৃত্যুর সাথে জড়িত, কিন্তু লোকটি তাদেরকে কিছু না বলেই চলে যায়। মায়াও খুব অশান্তিতে দিন যাপন করছিল। কিন্তু সেদিন যখন সে ঘুমিয়েছিল, হঠাৎ করে সে একটা স্বপ্ন দেখে যেখানে ঘটনার আসল সত্যতা বের হয়ে আসে। সেখানে সে দেখতে পারছিল হাইকিং এ যাওয়ার আগে ইতার বাবা তাকে একটা পলিথিনে মোড়ানো কিছু দিয়েছিল। আর মায়া দেখছিল ইতার ব্যাগে দুইটা পলিথিন ছিল, একটা ছিল নোংরা কাপড়ের আর একটা ছিল অন্য কিছু, যেটা ইতার বাবা তাকে দিয়েছিল। আর সেটাই সে পাহাড়ের ঝিলের মধ্যে ফেলেছিল, আর যার কারণে এত কিছু হয়েছে। এই স্বপ্ন দেখার পর সে উঠে পড়ে আর এই বিষয়টা সে বলে দেয় ইতার মাকে।
ইতার মা তখন ইতার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি এমন দিয়েছিলে তাকে যে এমন হলো, তুমি সবকিছু আমাকে বলো। বন্ধুরা, ইতার বাবার একটা সিক্রেট রুম ছিল যেটাতে সে কাউকেই ঢুকতে দিত না, এমনকি তার মাকেও না। তার মা রুমে জোর করে ঢোকার পর দেখতে পারে অনেকগুলো কালো জাদুর জিনিসপত্র সেখানে। এসব দেখার পর সে যখন ইতার বাবাকে ভুল বোঝা শুরু করবে তখন ইতার বাবা বলতে থাকে ঘটনার মূল টুইস্ট। ইতার বাবা বলে, আমার ব্যবসা খুব ভালো চলছিল জানো, কিন্তু আমার কম্পিটিটর ব্যবসায়ী আমার সেই সাফল্য দেখে সহ্য করতে পারছিল না, তাই সে আমার উপর কালো জাদু করে। একটা ভয়ঙ্কর কালো জাদু, একটা ভয়ঙ্কর জিন আমাদের পরিবারে সে চালান করে, আর ভুলবশত সেই জিনটা আমার মেয়েকে টার্গেট করে আর তার সাথে ভিড়ে যায়। সেই জিনের উদ্দেশ্য ছিল সে যাকে ধরবে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। আমিও এটা বুঝতে পারছিলাম, আমি কাউকেই বলিনি তোমাদের। তখন আমি আমাদের বাড়ির উঠানে একটা ভুডু ডলও পেয়েছিলাম যেটা কিনা তারা পুঁতে রেখে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তারপর আমি নিজেই কালো জাদু করতে শুরু করি এই কালো জাদু নষ্ট করার জন্য। সেই পুতুলটাকে অনেক দূরে ফেলে দিয়ে আসতে হতো। ইতা, মায়া তারা সবাই যখন দূরে পাহাড়ে হাইকিং এ যেতে চাইছিল, তাই আমি এই সুযোগ কাজে লাগিয়ে সেই ভুডু ডলটাও তার সাথে দিয়ে দিয়েছিলাম যেন সে দূরে ফেলে আসে। কিন্তু সেটা সেই পাহাড়ের ঝিলে ফেলার কারণে সেখানে থাকা জিনেরা যে নারাজ হয়ে যাবে, সমস্যা করবে, তা আমি বুঝতে পারিনি। সেখান থেকে চলে আসার পর সেই পাহাড়ের জিনেরা তো কিছু করেনি, কিন্তু কালো জাদুর সেই জিনটাই আমাদের মেয়েকে শেষ করে দিল। বন্ধুরা, এখানে আমরা একটা লোককে দেখতে পেয়েছিলাম যেটা কিনা হসপিটালে বাড়িতে উকি ঝুঁকি পারত। আসলে সেই করেছিল এই কালো জাদুটা এবং কালো জাদু করে শেষ করে দিল একটা জলজ্যান্ত মেয়ের জীবন। দীর্ঘ 3 বছর পর আমরা দেখতে পারি মায়া আবারও তার ভাইয়ের সাথে সেই পাহাড়ে হাইকিং করার জন্য যায়, যেখানে যাওয়ার পর তার বেস্ট ফ্রেন্ড ইতার কথা তার অনেক মনে পড়ে। কারণ এখানেই এই পাথরটাতে বসে তার ফ্রেন্ড ইতা তাকে বলেছিল, তুমি যদি আবারও এখানে আসো কখনো, তাহলে আমাকে পেলে তোমার সাথে নিয়ে যেও। আমরাও দেখতে পারছিলাম সত্যি ইতার আত্মা সেখানে দেখা দেয় মায়াকে, আর তারা দুইজনে এগিয়ে যেতে শুরু করে। ঘটনাটি এভাবেই শেষ হয়। ঘটনার শেষে আমরা দেখতে পারছিলাম আসল মায়াকে, যে কিনা কেঁদে কেঁদে তার বান্ধবীর সাথে ঘটা ঘটনার বর্ণনা করছিল। তার কান্না দেখে সত্যি কথা বলতে আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আসলে বন্ধুত্ব সুন্দর, জীবিত হোক অথবা মৃত, বন্ধু কখনোই বন্ধুকে বলতে পারে না। আশা করছি বন্ধুরা আপনারা এই ঘটনা বুঝতে পেরেছেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ভালো করে, আর একটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে একদমই ভুলবেন না। এটা করতে ভুলে গেলে কিন্তু আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাবে না, তাই এটা অবশ্যই অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।